গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ চ্যাপ্টারের দ্বিতীয় অংশ শুরু করছি। আমরা প্রথম দিন কী শিখলাম? রাসায়নিক বিক্রিয়া, যেখানে এক বা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে ভিন্ন ধর্মের এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে। তারপর আমরা কি জানলাম? ভৌত পরিবর্তন, যেখানে পদার্থের অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয় না, শুধুমাত্র পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, যেমন মোমের গলন, বরফের গলন ইত্যাদি। রাসায়নিক পরিবর্তন কি ছিল? যেখানে পদার্থের মূল গঠনের স্থায়ী পরিবর্তন হয় এবং নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয়। তারপর আমরা কি জানলাম? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত মৌলগুলির মোট ভর সমান হয়। এই যে কথাটা, সেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র বা ভর সংরক্ষণ সূত্র। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মৌলগুলির মোট ভর সমান হয়। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক কারা আর বিক্রিয়াজাত পদার্থ কারা? তোমরা আগে এটা দেখে নাও। বিক্রিয়ক হচ্ছে বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে, বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ হলো বিক্রিয়ক, এবং বিক্রিয়াজাত পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ। বিক্রিয়ার পরে যে পদার্থগুলো উৎপন্ন হয় তাদের বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। আর রাসায়নিক বিক্রিয়ার আগে ও বিক্রিয়ার পরে, অর্থাৎ বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মৌলগুলির মোট ভর সবসময় সমান হয়। এটাকে আমরা ভরের নিত্যতা সূত্র বলে থাকি। সেজন্য যে কোনো মৌলের পরমাণুর সংখ্যা রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে সমান থাকা জরুরি। এখানে দুইটা জিনিস আমরা মনে রাখবো সবসময়। রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে ভর সর্বদা সমান থাকবে, এবং রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পরমাণু সংখ্যা সর্বদা সমান থাকবে। তাই আমরা সমীকরণে সমতা বিধান করি, এবং সেই জন্যই একই কারণে সমীকরণের উভয় দিকে পরমাণু সংখ্যা সমান রাখা হয়। এখন আজকে আমরা জানব তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়া। যেমন শাকসবজি পচনের ফলে যে জৈব সার উৎপন্ন হয়, সেটা হচ্ছে তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়া। শাকসবজি পচনের ফলে যে জৈব সার তৈরি হয়, সেটা হচ্ছে তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়া। আরেকটা উদাহরণ আমরা বলতে পারি শ্বসন। শ্বসন শব্দটার সাথে তোমরা পরিচিত আছো। শ্বসন হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাসটা নিই, সেটাই তো শ্বসন। এখন শ্বসনকে কেন তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়া বলা হয়? কারণ শ্বসনের আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, তার জন্য শক্তির প্রয়োজন হয়, আমাদের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন হয়। আমরা যে খাবার খাই তা আমাদের দেহে শক্তির যোগান দেয়। হজমের ফলে খাবারগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থে ভেঙে যায়। এটা তো আমাদের জানা কথা। আমরা বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন, সেই শক্তির জন্য আমরা খাবার খাই, এবং খাবার খাওয়ার ফলে সেই খাবারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায়। যেমন উদাহরণ হিসেবে আমি যদি বলি, আমরা যখন ভাত, আলু, রুটি খাই, তখন তা হজম হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায় এবং সেগুলা গ্লুকোজে পরিণত হয়। শ্বসনের সময় আমাদের দেহে এই গ্লুকোজ অণুগুলির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটে এবং শক্তি উৎপন্ন হয়। তাই শ্বসনকে তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়া বলা হয়। তারপর সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াকে আমরা সংশ্লেষণ বিক্রিয়াও বলে থাকি, আবার ডাইরেক্ট কম্বিনেশন অর্থাৎ প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়াও বলে থাকি। সংযোজন বিক্রিয়াটা কি? যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা তার বেশি বিক্রিয়ক পদার্থের অণুগুলি সরাসরি যুক্ত হয়ে একটি মাত্র নতুন পদার্থ উৎপন্ন করে। একটি মাত্র নতুন পদার্থ উৎপন্ন করে। যেমন আমরা তার সাধারণ রূপ হিসেবে বলতে পারি A+B থেকে আমরা AB। A+B হলো বিক্রিয়ক এবং AB হলো বিক্রিয়াজাত পদার্থ। যে আবার বলছি যে রাসায়নিক বিক্রিয়ার দুই বা তার বেশি পদার্থ একে অপরের সাথে বিক্রিয়ার ফলে একটি মাত্র নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাদের বলে সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন আমি উদাহরণ হিসেবে বলি
হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। H2+Cl2 থেকে 2HCl পাওয়া যায়। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া উদাহরণ। তার সাধারণ রূপ কি? সাধারণ রূপ হচ্ছে A+B এরও AB। এখন হচ্ছে ভৌত অবস্থার চিহ্নিতকরণ। কোনো রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর ভৌত অবস্থা উল্লেখ করতে হয়। এখন ভৌত অবস্থা কি? কঠিন, তরল এবং গ্যাসীয়। ভৌত অবস্থা কি? কঠিন, তরল ও গ্যাসীয়। এখন কঠিনের ইংলিশ নাম কি? সলিড। তরল হলো লিকুইড আর গ্যাস। এখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর পাশে আমরা ব্র্যাকেটে যদি সলিড হয় S লিখি, যদি লিকুইড হয় L লিখি, যদি গ্যাসীয় হয় তাহলে G লিখি। আবার যদি বলা থাকে যে জলীয় দ্রবণে দ্রবীভূত তাহলে আমরা aqueous-এর AQ লিখি। আবার কোনো কোনো ক্ষেত্রে বিক্রিয়ায় আমরা চাপ, তাপমাত্রা এবং অনুঘটকের উল্লেখ করি। কি কি করি? চাপ, তাপমাত্রা এবং অনুঘটক। যেমন বলা হলো 374 অ্যাটমসফিয়ার চাপে, তখন বিক্রিয়ায় আমরা তীরচিহ্নের উপরে লিখব 374 ATM অ্যাটমসফিয়ার। যদি বলা হয় সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটি সংঘটিত হলো, তখন আমরা লিখব তীরচিহ্নের উপরে সূর্যালোক। যদি বলা থাকে যে 373 কেলভিন তাপমাত্রায়, তখন আমরা একইভাবে তীরচিহ্নের উপরে কি লিখব? 373 কেলভিন। এগুলো হচ্ছে ভৌত অবস্থা, ভৌত অবস্থার মধ্যে পড়ে। এখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে কিনা তা আমরা কি করে বুঝবো? তা বোঝার জন্য প্রথম হচ্ছে বর্ণের পরিবর্তন। কালার চেঞ্জ হয়ে যাবে, বিক্রিয়ার আগের যে কালার ছিল এবং বিক্রিয়ার পরের কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে গ্যাসের নির্গমন, যেমন হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন হবে। যখন গ্যাস নির্গমন হবে আমরা সমীকরণে সেই গ্যাসের পাশে তীরচিহ্নটা উপর দিক দিয়ে লিখব। এই তীরচিহ্ন উপর দিকের অর্থ হলো গ্যাস নির্গত হয়েছে। তারপর 3 নাম্বার হলো অধঃক্ষেপণ কি? কোনো দ্রবণে, তোমরা জানো দ্রবণে দ্রাব এবং দ্রাবক থাকে। দ্রবণে যখন দ্রাবকের মধ্যে দুটি যৌগ মিশ্রিত করা হয় এবং দুটি যৌগের মধ্যে বিক্রিয়ার পরে যদি একটি যৌগ জলের মধ্যে দ্রবীভূত না হয় তাহলে সে আস্তে আস্তে ওই বিক্রিয়া পাত্রের তলায় জমতে থাকবে। এই যে জমে যে জিনিসটা জমলো সেটাকে বলা হয় অধঃক্ষেপণ। তাহলে আমরা অধঃক্ষেপণের মাধ্যমেও বুঝতে পারি। তারপর হলো আমরা জানলাম কি বর্ণের পরিবর্তন হয়, গ্যাসের নির্গমন হয়, অধঃক্ষেপণ ঘটে। তারপর উষ্ণতার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন। এখন অবস্থার পরিবর্তন বলতে কি? যেমন কঠিন ছিল তার থেকে তরলে পরিণত হয়েছে, বা তরল ছিল তার থেকে গ্যাসীয় অবস্থায় গেছে, এটা হচ্ছে অবস্থার পরিবর্তন। তারপর আমি বলছি রাসায়নিক বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন ঘটে না। ভরের পরিবর্তন হয় না, সেটা আমরা আগেই জানলাম। আগে কিসের থেকে আমরা জেনেছি? ভরের নিত্যতা সূত্র থেকে, যে বিক্রিয়ার আগে ও পরে ভর সর্বদা সমান থাকে। এখন কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব মানে তাপ উৎপন্ন হয়, আবার কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ হয়। এখন যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব হয় সেখানে ভর অল্প পরিমাণে হ্রাস পায়, আবার যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ হয় সেই বিক্রিয়ায় ভর কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু এই যে ভরের হ্রাস পাওয়া, ভরের বৃদ্ধি পাওয়াটা এতই নগণ্য যে তা আমরা তুলাযন্ত্রের সাহায্যেও বুঝতে পারি না বা বোঝা যায় না। তাই রাসায়নিক বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন হয় না। কি বললাম? তাপের উদ্ভব যদি হয় তাহলে
ভর হ্রাস পাবে, আর তাপের শোষণ যদি হয় তাহলে ভর অল্প পরিমাণে বৃদ্ধি পাবে। কিন্তু এই হ্রাস পাওয়া, এই বৃদ্ধি পাওয়ার হারটা অতি নগণ্য, যেটা সহজে ধরা যায় না। এখন আমরা জানব সমিত রাসায়নিক সমীকরণ। সমিত রাসায়নিক সমীকরণটা তোমাদের গতদিনই বলেছি, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুগুলির মধ্যে সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সমিত রাসায়নিক সমীকরণ। এখন রাসায়নিক সমীকরণের সমতা বিধান করার আগে আমাদের কিছু কিছু বিষয় জানতে হবে। সেগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটিতে কী কী পদার্থ উৎপন্ন হয়, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির সঠিক সংকেত, বিক্রিয়ার আগে বা পরে পদার্থের অণু এক বা একাধিক সংখ্যায় থাকতে পারে, অণুর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, আমরা ফ্র্যাকশন দিয়ে কখনো লিখতে পারবো না। আবার কোনো রাসায়নিক সমীকরণের সমতা বিধান করার যে পদ্ধতি সাহায্য নেওয়া হয় সেগুলো হলো আংশিক সমীকরণ পদ্ধতি, বীজগাণিতিক পদ্ধতি, পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি বা হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতি। আমরা যে পদ্ধতির সাথে সমতা বিধান করব সেটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতি। এখন রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি আছে, আমরা তো আর যেমন তেমন লিখতে পারবো না, তাহলে আমরা পদ্ধতিগুলো একটু জেনে নিই। প্রথমে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর আণবিক সংকেত লিখতে হবে, তারপর বিক্রিয়কগুলির সংকেত সমীকরণের বাম দিকে লিখতে হবে। বাম দিকে বিক্রিয়ক একাধিক হলে পদার্থগুলির মধ্যে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিয়ে লিখব। বিক্রিয়াজাত পদার্থগুলির সংকেত সমীকরণের ডান দিকে লিখতে হবে। বিক্রিয়াজাত পদার্থ যদি একাধিক হয় তাহলে আমরা পদার্থগুলোকে প্লাস চিহ্ন দিয়ে দিয়ে লিখব। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে আমরা তীর চিহ্ন দেব এবং সব শেষে আমরা দেখব যে বিক্রিয়ার আগে ও বিক্রিয়ার পরে, অর্থাৎ বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অণুগুলিতে পরমাণু সংখ্যা সমান আছে কিনা। যেমন আমি একটা উদাহরণ লিখলাম, H2 + Cl2 তীর চিহ্ন 2HCl। দেখো H2 + Cl2 হচ্ছে বিক্রিয়ক, যেটাকে আমরা বাম দিকে লিখেছি, বাম দিক, আর 2HCl হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, যেটাকে আমরা ডান দিকে লিখলাম। এখন তীর চিহ্ন দেওয়া আছে, আমরা প্লাস চিহ্ন দিয়েও লিখলাম। এখন এখানে হাইড্রোজেন, H2 হচ্ছে অণু, Cl2 হচ্ছে অণু, কিন্তু H কি? H হচ্ছে পরমাণু, Cl হচ্ছে পরমাণু। শুধু একটা H একটা Cl যদি হয় সেটা হচ্ছে পরমাণু। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? 2টা। ক্লোরিন পরমাণু কয়টা আছে? 2টা। তাহলে এখানে দেখো HCl যে উৎপন্ন হলো, 2 HCl আছে, তার মানে কি 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন। তাহলে বাম দিক এবং ডান দিক উভয়ের পরমাণু সংখ্যা সমান। বুঝতে পেরেছ? এখানে হাইড্রোজেন 2টা, ক্লোরিন 2টা, এই ডান দিকেও হাইড্রোজেন 2HCl মানে কি 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন। এখন আমরা একটা রাসায়নিক সমীকরণের সমতা বিধান করি। দেখো আমি একটা সমীকরণ লিখে রেখেছি। এখন আমরা প্রথমে একটা বক্স বানাবো। এটা হচ্ছে আমার LHS RHS। LHS এ কারা থাকে? বিক্রিয়ক। LHS এ কারা থাকে? বিক্রিয়ক। আর RHS এ বিক্রিয়াজাত পদার্থ। এখন কে কে আছে দেখে নাও, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন আর কপার। সেম LHS এ যারা আছে সেম RHS এও থাকবে। এখন আমরা দেখি LHS এবং RHS এ কয়টা করে নাইট্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু এবং কপার আছে। এখানে N কয়টা? একটা। এদিকে N কয়টা? 2টা। LHS এ H কয়টা? 3। RHS এ H কয়টা? 2। LHS এ অক্সিজেন কয়টা? একটা। RHS এ অক্সিজেন কয়টা? একটা। LHS এ কপার কয়টা? Cu একটা আছে। RHS এ কয়টা আছে? Cu একটা আছে।
তাহলে দেখো আমরা লিখলাম LHS এবং RHS এর উভয় দিকের পরমাণু সংখ্যা। এখন আমরা দেখি মিল আছে কিনা। এখানে 1 2 3 2 1 1 1 1 মিল নেই। এখন নাইট্রোজেনের পরমাণু সংখ্যা কোন দিকে বেশি, LHS না RHS? RHS এ বেশি। যেদিকে কম আমরা সেই দিকে যত বেশি আছে তত দিয়ে গুণ করব। তাহলে আমি একের সাথে কত গুণ করলে 2 পাবো? অবশ্যই 2। তাহলে ইনটু 2। দেখো যত বেশি আছে তত দিয়ে আমরা গুণ করব। কয়টা বেশি? 2টা। তো আমরা তাহলে একের সাথে 2 দিয়ে গুণ করলে 2 পাই, তাহলে 2। তাহলে নাইট্রোজেনের পরমাণু সংখ্যা LHS এ কয়টা হলো? 2। তাহলে আমি 2টা বসাবো। এখন 2 বসানোর পর নাইট্রোজেন তো 2টা হয়ে গেল, তাহলে হাইড্রোজেন আবার চেঞ্জ হয়ে যাবে। হাইড্রোজেন আগের ছিল 3টা, তাহলে এখন নতুন করে কয়টা হবে? 2 × 3। নতুন করে কয়টা হলো? 2 × 3 = 6। 2 NH3। তাহলে 2টা নাইট্রোজেন এবং হাইড্রোজেন কিন্তু 6টা। 2 এর সাথে আমরা 3 গুণ করব, তখন আমাদের 6 আসবে। এখন আমার RHS এ হাইড্রোজেন কয়টা? 2টা, কিন্তু LHS এ 6টা। তাহলে আমার আবার সমান করতে হবে। এখন RHS এ হাইড্রোজেন 2টা ছিল, 2 এর সাথে কত গুণ করলে আমরা 6 পাবো? 1 2 3 না 4? অবশ্যই 3 গুণ করলে আমরা 6 পাবো। তাহলে ইনটু 3 = 6। এখন মিলল, তাহলে আমি এখানে 3 বসাবো। তারপর অক্সিজেন। অক্সিজেন LHS এ 1টা, RHS এ কয়টা হলো এখন নতুন করে? 3টা। আগের ছিল 1, নতুন করে কয়টা হলো? 3। কিন্তু LHS এ অক্সিজেন কয়টা? 1টা। এখন কোন দিকে আমার বেশি অক্সিজেন? অবশ্যই RHS এ, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থে অক্সিজেনের সংখ্যা বেশি। তাহলে আমরা যেদিকে অক্সিজেনের সংখ্যা কম সেই দিকে আমরা যত কম তত দিয়ে ইনটু করব। তাহলে 3 কম, আমি 3 দিয়ে ইনটু করি 3। তাহলে এখানে আমি 3 বসালাম। এখন দেখো কপার। তাহলে যখন আমি অক্সিজেনের সামনে আমি 3 বসালাম, তাহলে আমার কপারের পরমাণু সংখ্যাটাও চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে নতুন কি হলো? 3। এখন RHS এও আমার কপারের পরমাণু সংখ্যাটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ সমান করতে হবে। তাহলে LHS অর্থাৎ বিক্রিয়কে 3, RHS অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থে 1। তাহলে RHS এর কম, কত কম? 3 কম। তাহলে আমি 3 দিয়ে গুণ করি, আমি 3 বসালাম। দেখো এখন মিল আছে কিনা। 2 NH3 + 3CuO 3Cu + N2 + 3H2O। এখন আমাদের এই সমতা বিধানটা সঠিক হলো কিনা আমরা একটু চেক করে নিই। আমরা কি করে চেক করব? আমরা এখন দেখব LHS এবং RHS এ উভয় পরমাণুর সংখ্যা সমান কিনা। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কপার। এইদিকেও সেম, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কপার। এখন LHS এ নতুন করে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং কপারের পরমাণু সংখ্যা গণি। নাইট্রোজেন কয়টা আছে? 2। হাইড্রোজেন কয়টা আছে? 2 × 3 = 6। সবসময় গুণ হয়। 2 × 3 6। অক্সিজেন কয়টা আছে দেখো? 3CuO। তার মানে কি এই 3টা কপারের সাথে ইনটু হবে, আবার এই 3টা অক্সিজেনের সাথেও ইনটু হবে। তাহলে অক্সিজেনের কত আছে? 3। কপার কয়টা আছে? 3। এখন আমরা RHS এ দেখি। RHS এ নাইট্রোজেনের পরমাণু সংখ্যা কয়টা? 2। হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কয়টা? 3 × 2 = 6। অক্সিজেন 3।
এই 3টা হাইড্রোজেনের 2-এর সাথে যেরকম গুণ হবে, আবার এই 3টা অক্সিজেনের সাথেও গুণ হবে। এখন কপার কয়টা আছে? 3। এখন দেখে নেই মিল আছে কিনা উভয় দিকে। নাইট্রোজেন 2, নাইট্রোজেন 2, হাইড্রোজেন 6, হাইড্রোজেন 6, অক্সিজেন 3, অক্সিজেন 3, কপার 3, কপার 3। আমরা এখন আরেকটা সমীকরণ সমতা বিধান করি। C2H6 প্লাস O2 তীরচিহ্ন CO2 প্লাস H2O। এখন দেখো LHS এবং RHS এ কারা কারা আছে, আমি লিখলাম CHO। LHS এ যা আছে RHS বা ডান দিকেও সেমই থাকবে। এখন কার্বন কয়টা? 2টা, হাইড্রোজেন 6, অক্সিজেন 2। এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এখানে কার্বন কয়টা? 1, হাইড্রোজেন কয়টা? 2, অক্সিজেন কয়টা? দেখো এখানে কয়টা আছে? 2, এখানে কয়টা আছে? 1। তাহলে টোটাল 3 হলো। তাহলে অবশ্যই আমার মিল নেই। এখন আমি সমতা বিধান করব। এখন কার্বন দেখো এখানে 2, এখানে 1, তাহলে কম কোন দিকে? এই দিকে। কত কম? 2। আমি 2 দিয়ে ইনটু করলাম। তাহলে আমি এখানে লিখলাম। এখন যখন আমি 2টা বসালাম তখন সাথে সাথে কার্বনের পরমাণু সংখ্যা সমান হওয়ার সাথে সাথে অক্সিজেনের পরমাণু সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে গেল। অক্সিজেনের পরমাণু সংখ্যা এখন কত হলো? 2 × 2। নতুন করে কত হলো? নতুন করে 2 × 2 প্লাস 1 ইকুয়াল টু কত? 2 × 2, 2 দুগুণা 4 প্লাস 1 5। নতুন করে কত হলো? 5। আগে ছিল 2 + 1 = 3, কিন্তু যখন আমি কার্বনের পরমাণু সংখ্যা সমান করলাম তখন আবার নতুন করে কত হলো? 2 × 2 = 4 প্লাস 1 = 5। এখন কিন্তু LHS এ আমার অক্সিজেন কয়টা আছে? 2টা, আমাকে সমান করতে হবে। এখন আমি হাইড্রোজেন দেখি। হাইড্রোজেনটা করে নিই আগে। হাইড্রোজেন আছে 6, এখানে আছে 2। এখন 6 আছে 2, এইদিকে কম, আর এইচএসে কম। কত কম? 2 এর নামতা গুণি, 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমার 6 হয়ে যায়। তাহলে আমি লিখলাম 3H2O। 3H2O লিখলাম। তাহলে হাইড্রোজেন আমার মিলল, কিন্তু অক্সিজেন আবার নতুন করে কত হলো? এখানে হচ্ছে অক্সিজেন আবার নতুন করে কত হলো? 2 × 2 প্লাস 3 = 4 প্লাস 3 = 7। তাহলে কার্বন 2, 2 মিলল, হাইড্রোজেন 6, 6ও মিলল, কিন্তু অক্সিজেন দেখো এইদিকে আছে 2, এইদিকে আছে 7, আমার মিলল না। যদি আমি LHS অর্থাৎ বিক্রিয়কের অক্সিজেনের সাথে 3 × 5 দিয়ে গুণ করি তাহলে আমার 7 হয়, কিন্তু সেটা দেখতে একটু অড লাগে। তাহলে আমরা এখন কি করব? আমরা 7/2 দিয়ে ইনটু করব। আমরা কত দিয়ে ইনটু করব? 7/2 দিয়ে ইনটু করব। তাহলে আমি এই সমীকরণের সমতা বিধানটা এই রূপে করতে পারি। C2H6 প্লাস 7/2 O2 তীরচিহ্ন 2CO2 প্লাস 3H2O। এখন এই সমীকরণের উভয় দিকে আমরা 2 দিয়ে ইনটু করব। তাহলে 2 দিয়ে ইনটু করলে আমরা কত পাই? C 2 × 2 4, 2 × 6 12 প্লাস 2 × 7/2 O2, তারপর 2 × 2 কত? 4 CO2 প্লাস 2 × 3 কত? 6 H2O। এখন 2 2 ক্যান্সেল। তাহলে আমার যে সমীকরণটা আমরা সমতা বিধান করার পর পেলাম সেটা কি? সেটা হলো C4H12 প্লাস 7O2 তীরচিহ্ন 4CO2 প্লাস 6H2O। আমি লিখে দেখাই। নতুন সমীকরণ হচ্ছে C4H12 প্লাস 7O2 তীরচিহ্ন 4CO2 প্লাস 6H2O। এখন আমরা আরেকটা দেখি
CH4 প্লাস Cl2 তীরচিহ্ন CCl4 প্লাস HCl। এখন LHS এ CHCl আছে। এখন কয়টা আছে কার্বন? 1 প্লাস 1, না সরি, কার্বন কয়টা আছে? কার্বন একটা। হাইড্রোজেন কয়টা আছে? 4। ক্লোরিন কয়টা আছে? 2। এই সমীকরণে আমি আবার বলছি, কার্বন কয়টা? 1, হাইড্রোজেন কয়টা? 4, ক্লোরিন কয়টা? 2। এখন RHS এ কার্বন কয়টা? 1, হাইড্রোজেন 1, ক্লোরিন কয়টা? ক্লোরিন Cl পরমাণু কয়টা? এখানে আছে 4 প্লাস এখানে কয়টা? 1 ইকুয়াল টু 5। এখন আমরা সমতা বিধান করি। দেখো ক্লোরিন ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন আমাদের ঠিক নেই। এখন হাইড্রোজেন 4টা আছে, এদিকে আছে একটা, তাহলে আমরা কত দিয়ে ইন্টু করব? 4 দিয়ে ইন্টু করব। তাহলে আমি লিখতে পারি 4HCl। এখন 4HCl যখন লিখলাম, হাইড্রোজেনের তো সমতা বিধান হয়ে গেল, কিন্তু ক্লোরিন কিন্তু আবার পরমাণু সংখ্যা চেঞ্জ হয়ে গেল। নতুন করে কত হলো? নতুন করে এখানে আছে 4 প্লাস 4 ইকুয়াল টু কত হলো? 8। তাহলে RHS এ যদি আমার Cl8 হয়, তাহলে LHS এও আমাকে Cl8 করতে হবে। আছে কত? 2। এখন 2 এর সাথে কত গুণ করলে 8 হবে? 2 এর সাথে কত গুণ করলে 8 হবে? 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, অর্থাৎ আমরা 4 দিয়ে ইন্টু করব। তাহলে লিখলাম 4Cl2। এখন দেখো সি কার্বন পরমাণু LHS এ কয়টা? একটা। RHS এ একটা। হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা। ক্লোরিন 4 দুগুণা 8, আর RHS এ ক্লোরিন 4 প্লাস 4 ইকুয়াল টু 8। 148, 148। এখন আমার এই সমতা বিধানটা শুদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিই। আমি কি করে দেখব? আমি আবার উভয় দিকের প্রত্যেকটার পরমাণু সংখ্যা আমি মেলাবো। যেমন এখানে CHCl আছে, CHCl আছে। এখানে কার্বন কয়টা? 1, হাইড্রোজেন কয়টা? 4, ক্লোরিন কয়টা? 4 দুগুণা 8। এখন RHS এ কার্বন কয়টা? 1, হাইড্রোজেন কয়টা? 4 H এর সাথেও ইন্টু হবে, আবার 4টা Cl এর সাথেও ইন্টু হবে। তাহলে 4, আর ক্লোরিন হচ্ছে এখানে 4, এই যে 4Cl4 এর 4 প্লাস এই 4টা ইকুয়াল টু 8। তাহলে আমার মিলল। এখন আমরা লাস্ট আরেকটা সমীকরণ দেখে নিই, আশা করি। দেখো আমি লিখে রেখেছি LHS এবং RHS এ কী কী পরমাণু আছে। এখন বিএ পরমাণু কয়টা আছে? একটা। অক্সিজেন পরমাণু OH2, এর অর্থ হচ্ছে অক্সিজেন 2টা, হাইড্রোজেন 2টা। তাহলে 2 লিখলাম। এখন হাইড্রোজেন এখানে আছে 2 প্লাস এখানে কয়টা আছে? 4 ইকুয়াল টু 6। নাইট্রোজেন কয়টা আছে? 1। Cl কয়টা আছে? ক্লোরিন পরমাণু 1। এখন RHS এ দেখো, RHS এ বিএ কয়টা? 1। অক্সিজেন কয়টা? 1। হাইড্রোজেন 4 প্লাস 1, 4 প্লাস 1 ইকুয়াল টু 5। N কয়টা আছে? N 1। Cl কয়টা আছে? 2। এখন আমরা সমতা বিধান করি। অক্সিজেন যেদিকে কম সেদিকে যত কম আমরা তত দিয়ে ইন্টু করব। 2 আর 1 আছে, তাহলে আমরা 2 দিয়ে ইন্টু করলাম। তাহলে আমরা এখানে বসাবো 2NH4OH। এখন 2 বসানোর সাথে সাথে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরমাণু সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। নাইট্রোজেন কত হলো নতুন করে? 2। হাইড্রোজেন কত হলো? 4 ইন্টু 2। হাইড্রোজেন নতুন করে হলো 2 ইন্টু 4 প্লাস এই 2টা যেমন নাইট্রোজেনের সাথে যুক্ত হবে, ইন্টু হবে, তেমনি হাইড্রোজেনের সাথেও ইন্টু হবে, তেমনি অক্সিজেনের সাথেও ইন্টু হবে, তেমনি এই হাইড্রোজেনের সাথেও ইন্টু হবে। তাহলে 2 ইন্টু 4 প্লাস 2 ইকুয়াল টু 10। এখন LHS এর হাইড্রোজেনের সংখ্যা কত? LHS দেখো, RHS এ নাইট্রোজেন
2 হয়েছে, তাহলে LHS ও নাইট্রোজেন 2 হবে। আমি 2 ইন্টু করে 2 বসালাম। যখন আমি নাইট্রোজেনের পরমাণু সংখ্যা উভয় দিকে সমান করলাম, তখন আমার তার পাশাপাশি হাইড্রোজেনের সংখ্যাও চেঞ্জ হবে। হাইড্রোজেন নতুন করে কত হলো, এখানে ছিল 2 প্লাস 2 ইন্টু 4 8 ইকুয়াল টু 10। এখন দেখো বিএ পরমাণু 1 1 মিলল, অক্সিজেন পরমাণু 2 2 মিলল, হাইড্রোজেন পরমাণু 10 10 মিলল, নাইট্রোজেন 2 2 মিলল এবং ক্লোরিন। তাহলে এখানে যখন আমি 2 বসালাম, তখন এই দুইটা যেমন নাইট্রোজেনের সাথেও ইন্টু হবে, তেমনি হাইড্রোজেনের সাথেও ইন্টু হবে, তেমনি Cl এর সাথেও ইন্টু হবে। তখন আমার ক্লোরিন পরমাণুর সংখ্যা নতুন করে 2 হবে। তাহলে এই সমীকরণের সমতা বিধান হলো BaOH হোল 2 প্লাস 2 NH4Cl তীর চিহ্ন BaCl2 প্লাস 2 NH4OH। এখন আজকে যা যা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম সেগুলোর উপর আমি কিছু নোটস রেডি করেছি, তোমরা সেগুলা খাতায় তুলবে এবং তার পাশাপাশি শিখবে, এবং যে নিয়মগুলো আজকে আমি বুঝালাম সেগুলা চেষ্টা করবে নিজে নিজে করার। এবং 20 নম্বর যে কোয়েকশনটা সেটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, তোমরা চেষ্টা করো এই কোয়েকশনের আনসারটা নিজে নিজে লিখতে পারো কিনা। যদি না পারো আমি আগামী ক্লাসে সেটা লিখিয়ে দেব। এবং সমতা বিধান দেখো আমি 14টা হোমওয়ার্কস দিয়েছি। উপরোক্ত রাসায়নিক বিক্রিয়া অথবা সমীকরণগুলো সমতা বিধান তোমরা নিজে নিজে করবে।